একাত্তরের দিনগুলি। জাহানারা ইমাম। পর্ব 17। 22 মে শনিবার 1971। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহমানের যা ভিড়। ভাগ্যিস দুদিন আগে কাশেম ফিরে এসেছে। 4 দিনের ছুটিতে 26 দিন কাটিয়ে এসেছে, তবুও তো এসেছে। সকালে পাশের বাড়ি হেসামুদ্দিন খান সাহেবের বড় 2 মেয়ে খুকি ও খুকুমণি বেড়াতে এসেছিল। ওরাও গ্রামের দিকে পালিয়ে গিয়েছিল, কিন্তু ওদের কারো কোনো রকম ক্ষতি হয়নি। ওদের কপাল ভালো, মিলিটারির তাড়া খেয়ে দৌড়াতে হয়নি। সম্পূর্ণ অচেনা গ্রামের লোকেরা খুব যত্ন করেছে ওদের। গ্রামের লোকজনের মানসিকতা এরকম। শহরের লোকজন গ্রামে তো আসে না বেশি, বিপদে পড়ে এসেছে, তাদের ঠিকমতো খাতির যত্ন করা উচিত। খুকি আরও বলল, কি বলবো খালাম্মা, অনেক গ্রামে বুড়ো মানুষেরা পথের ধারে খানিক দূরে দূরে গুড় আর মটকা ভর্তি পানি নিয়ে বসে থেকেছে, লোকজন হেঁটে যেতে যেতে যাতে মাঝে মাঝে পানি খেয়ে নিতে পারে। অনেক বাড়িতে রাত দুপুরে মুরগি জবাই করে রেঁধে খাইয়েছে, মাচায় তোলা ভালো কাঁথা বালিশ পেরে শুতে দিয়েছে। সত্যিই ওদের কপাল ভালো। সকালের বেলায় এরকম আতিথেয়তা জোটে না। আতিথেয়তা জুটলেও মিলিটারির গুড়ি থেকে রেহাই মেলে না। খুকুমনিরা থাকতে থাকতেই রেবা এলো। ঘণ্টাখানেক গল্প করে তারপর গেল। রেবা চলে যাবার পর গোসল করবার উদ্যোগ করছি, এমন সময় দেখি রেনু আর চাম্মু এসে হাজির। ওরা রইল 2:30 থেকে 3টা পর্যন্ত। শরীফ দুটোয় অফিস থেকে ফিরলে সবাই খেতে বসলাম। অনেক পিড়াপিড়ি করার পর রেনু আমাদের সাথে খেতে বসলো, কিন্তু চাম্মুকে কিছুতেই বসাতে পারলাম না। সে শুধু 2 কাপ চা খেলো, ব্যাস। ওরা যেতে 3:30টায় আবু আর নজু এলো। গতকাল বিকালে নিউ মার্কেটে আবুর সঙ্গে দেখা। সে রাজশাহী থেকে ঢাকা ট্যুরে এসেছে। তখনই তাকে বাসায় আসতে বলেছিলাম। উদ্দেশ্য রাজশাহীর খবর জানা, কেননা এই মাসের প্রথম দিকে ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসেনের কাছে গিয়ে রাজশাহী সম্বন্ধে জানতে চেয়ে প্রায় কিছুই জানতে পারিনি। ওসমান গনি স্যার একদিন ফোন করে বললেন, ডক্টর সাজ্জাদ হোসেন রাজশাহী থেকে ঢাকা এসেছেন। ডক্টর হোসেন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। ওর সঙ্গে আমার পরিচয় অল্প, তবুও গনি স্যারকে বললাম, স্যার ওর ঠিকানাটা বলুন, আমি যাব ওর কাছে। ওসমান গনি স্যার একটুক্ষণ চুপ করে থেকে বললেন, যেতে যাচ্ছ যাও, তবে বেশি খোঁচাখুচি করো না। বুঝলাম, তবে রাজশাহীতে আমাদের আত্মীয় বন্ধু অনেক রয়েছে। রাজশাহীর খবর একজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শোনার জন্য মন উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু ডক্টর হোসেন গম্ভীর গলায় সংক্ষিপ্ত বাক্যে বললেন, রাজশাহীতে সব কিছু ঠিকঠাক আছে। প্রথম দিকে উচ্ছৃঙ্খল প্রকৃতির কিছু লোকজন জনসাধারণের জীবনযাত্রা দুর্বিষহ করে তুললেও এখন সব শান্তিপূর্ণভাবে চলছে। ওসমান গনি স্যারের উপদেশ মনে করে ডক্টর হোসেনকে বেশি প্রশ্ন করিনি। এখন আব্বুকে পেয়ে মনে সুখে জেরা করা শুরু করলাম। রাজশাহীতে তো প্রথম দিকে জয় বাংলার দখলে ছিল, তাই না? হ্যাঁ, তবে মার্চের শেষ কয়েকদিন ইবি আর ইপি ও পুলিশের সঙ্গে পাক আর্মির খুব যুদ্ধ হয়। তাদের সঙ্গে যোগ হয় স্থানীয় অনেক লোকজন। তারপর পাক আর্মি ক্যান্টনমেন্টে ঘেরাও হয়ে যায়। মুক্তিবাহিনীর লোকেরা ক্যান্টনমেন্টের চারপাশ দিয়ে ট্রেন্স খুঁড়ে ওদেরকে এমনভাবে ঘেরাও করে রাখে যে ওরা খাবার কেনার জন্য বের হতে পারতো না। মুক্তিবাহিনীর প্ল্যান ছিল না খাইয়ে পাক আর্মিকে ঘায়েল করা। পাক আর্মি এমনি চুপচাপ বসে থাকতো? গোলাগুলি ছুটতো না? হ্যাঁ ছুটতো, কিন্তু তাতে মুক্তিবাহিনীর বিশেষ ক্ষতি হতো না। তারপর ঢাকা থেকে প্লেন এসে মুক্তিবাহিনীর উপর যখন বম্বিং শুরু করলো, তখন একটু বেকায়দা হয়ে গেল। কত তারিখে বম্বিং শুরু হয় তারিখ তোর মনে নেই মামি? এপ্রিলের প্রথম সপ্তাহে হবে। তোমাদের পাড়ায় বোমা পড়েছিল? না, আমরা ছিলাম মালোপাড়ায়, সেটা শহরের মাঝখানে। প্রথমে ক্যান্টনমেন্টের দিকে বম্বিং হয়, সেটা শহর থেকে 3 মাইল দূরে। প্রথম দিন বম্বিংয়ের খবর পেয়েই আমরা শহর ছেড়ে 12 থেকে 14 মাইল দূরে একটা গ্রামে চলে যায় আমার এক বন্ধুর সঙ্গে। তার গ্রামের বাড়ি। গ্রামে কতদিন ছিলে? তা প্রায় মাসখানেক। অনেকের নদী পেরিয়ে বর্ডার ক্রস করে যাচ্ছিল, কিন্তু মামি আমার ছোট বাচ্চাটা তখন মাত্র 2 মাসের, ওকে নিয়ে নদী পার হওয়া যেত না, তাই বন্ধুর গ্রামের বাড়িতে গেলাম। পরে শুনেছি ক্যান্টনমেন্টের চারপাশে মুক্তিবাহিনীর উপর বম্বিং করে পাক আর্মি হেলিকপ্টারে করে সৈন্যদের জন্য খাবার নামিয়ে দেয়, আর 2-1 দিন দেরি হলে সৈন্যগুলো না খেয়ে মারা যেত। তারপর শোনা গেল ঢাকা থেকে আর্মি আসছে রাজশাহী শহর দখল করতে। তখন আরও বহু লোক শহর ছেড়ে পালালো। রাজশাহীতে আর্মি করে ঢুকে সঠিক বলতে পারি না, খুব সম্ভবত 12-13 তারিখে। তোমরা রাজশাহী ফিরে কি দেখলে? দেখলাম সারা শহর লণ্ডভণ্ড, বহু জায়গা আগুনে পোড়া। শুনলাম বহু লোককে গুলি করে মেরে ফেলেছে। শহরে থেকে ফিরে এসে অফিসে যোগ দিলে? আমার অফিস আর বাড়ি একই বিল্ডিংয়ে, একতলায় অফিস, দোতলায় বাসা। কি আর করব? সে তো বটেই। তা অফিস জয়েন করার পর তোমার উপর কোনো ঝামেলা করেনি? না, আসলে গভর্নমেন্ট অফিসে নয় বলেই বোধহয় কোনো ঝামেলা হয়নি। আবু জীবন বীমা কোম্পানিতে চাকরি করে। ঢাকা এলে কিসে করে? কোচে। রাস্তায় কি দেখলে?
রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত পুরো রাস্তার দুপাশে সমস্ত গ্রাম পোড়া। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পর সৈন্যরা রাস্তার দুপাশে সমস্ত গ্রাম জ্বালাতে জ্বালাতে গেছে। লোকজন যারা পালাতে পারেনি তারা গুলি খেয়ে মরেছে। গরু ছাগল মরে প্রায় সাফ হয়ে গিয়েছে। শরীফ বলল, রাজশাহী বর্ডারে মুক্তিযুদ্ধে কীরকম হচ্ছে খবর টবর পাও? পাই মামা, শুধু রাজশাহী বর্ডারে নয়, দেশের চারদিকেই বর্ডার ধরে যুদ্ধ হচ্ছে। আমি বললাম, দেশের ভেতরেও কিন্তু গেরিলা তৎপরতা শুরু হয়েছে। শরীফ বলল, আমরা যারা বর্ডার ক্রস করে যুদ্ধে অংশ নিতে পারিনি তাদের কিন্তু দেশে বসেও অনেক কিছু করার আছে। তুমি ছোট বাচ্চা নিয়ে নদী পেরিয়ে যেতে পারোনি বলে আফসোস করছিলে। আফসোস করার কিছু নেই, তুমি রাজশাহীতে ঘরে বসেই যুদ্ধে অংশ নিতে পারো। আবু জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইল। বললাম, শহরে যেসব গেরিলা আসবে তাদের বাড়িতে লুকিয়ে আশ্রয় দেবে, তাদের খাওয়াবে, এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছে দেবে, পারলে টাকা পয়সা জোগাড় করে তাদের সাহায্য করবে। আবু খুব দীন নম্র স্বরে বলল, আপনাদের কথা আমি মেনে চলবো, যতটা সাধ্যে কুলায়। 23 মে রবিবার 1971। দেশের অন্যান্য জেলা থেকে ঢাকায় আসা লোকজনদের সঙ্গে যত বেশি দেখা সাক্ষাৎ হচ্ছে তত বেশি বেশি খারাপ খবর শুনতে পাচ্ছি। মেয়েদের অপমান ও অত্যাচারের কথা, বিশেষ করে বাপ ভাই মা ছেলে স্বামী সামনে তাদের বেইজ্জত করে মেরে ফেলার কথা প্রায় কানে আসতো। এখন আরও বেশি করে তাদের অপহরণের কথা শোনা যাচ্ছে। পাকিস্তানি সৈন্য বিহারি তাবেদাররা যখন তখন লোকের বাড়িতে ঢুকে টাকা পয়সা সোনাদানা লুটে পুটে নিচ্ছে। দোকানপাটে ঢুকেও যেটা খুশি তুলে নিয়ে যাচ্ছে। কাজগুলো লোকমা তুলে ভাত মুখে দেওয়ার চেয়েও সহজ। যে কোনো বাড়িতে ঢুকে রাইফেল উঁচিয়ে সবাইকে সার বেঁধে দাঁড় করালেই হলো। গুলি খরচ না করলেও চলে, মারারও দরকার হয় না। ভয় চোটেই টাকা পয়সা সোনাদানা সবাই সব বের করে দেয়। অনেক বাড়িতে গৃহস্থ নিজেই টাকা পয়সা সোনাদানা আগ বাড়িয়ে বের করে দেয়। এই নাও সব দিচ্ছি, জানে মেলো না। আজকাল ওরা নিজেও একটু কম জানে মারছে, টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে যাচ্ছে। ঢাকাতেও কোনো কোনো অঞ্চলে এগুলো নাকি হচ্ছে, যদিও আমাদের চেনা জানার মধ্যে কারো এখনও হয়নি। আমার গহনাগাটি বেশি নেই, কিন্তু যেটুকু আছে সেটুকু গেলে তো আর কোনো দিন করতে পারবো না। মাও উদ্বিগ্ন। তার গহনাগুলো রেখেছেন 2 ছেলের বউকে দেওয়ার জন্য। ছেলেরা বিদেশে, কবে দেশে আসবে আর বিয়ে করবে তার ঠিক নেই। তবুও গহনাগুলো রক্ষা করার ব্যবস্থা তো করা দরকার। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম উঠানে গর্ত করে পুঁতে রাখবো। তবে শুনেছি ওরা অনেকবারই উঠানও খুঁড়ে দেখে। গ্রামে নাকি কাঁচা ঘরের মেঝে পর্যন্ত খুঁড়ে দেখে। তাহলে? রুমি বলল, জিনিসগুলো পুঁতে তার উপর একটা লেবু গাছ লাগিয়ে দাও। তবে ছোট গাছ লাগালে ওরা সন্দেহ করতে পারে। বেশ বড় একটা গাছ আনতে হবে, দেখে যেন মনে হয় 2-3 বছরের পুরনো গাছ। বড় গাছ তুলে আনলে বাঁচবে কী করে? চারপাশে অনেক বেশি মাটি দিয়ে খুঁড়ে তুলতে হবে যাতে শিকড়টা কাটা না যায়। তাই ঠিক হলো। শরীফের জানাশোনা এক নার্সারি থেকে বড় একটা লেবু গাছ আনানোর ব্যবস্থা করা হলো। আমি বললাম, চলো মার বাসায় যাই, গহনা রাখার বন্দোবস্ত হয়েছে, বলে আসি। মার বাসায় যেতেই দেখি উনি বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। কি ব্যাপার? খবর এসেছে রাজশাহীতে তারার ভাইকে বিহারিরা মেরে ফেলেছে। তারা মায়ের মামাতো ভাইয়ের মেয়ে, আসাদ গেটের কাছে নিউ কলোনিতে থাকে। বললাম, চলুন আপনাকে তারার বাসায় নামিয়ে দিই, আমরাও একটু দেখা করে আসি ওদের সাথে। নিউ কলোনিতে আমরা একটুক্ষণ বসে রইলাম। মা এখন খানিকক্ষণ ও বাড়িতে থাকবেন। ওখানে গেলাম রাজারবাগ এলাকায় আউটার সার্কুলার রোডে মান্নান ও নূরজাহানের বাড়ি। ইঞ্জিনিয়ার মান্নান শরীফের বন্ধু ও সহকর্মী। ক্র্যাকডাউনের আগে মান্নানের চাচাতো ভাইয়ের বিয়েতে চাটগাঁ গিয়ে ওদের ছেলেমেয়ে শুদ্ধ সবাই আটকা পড়েছিল। সপ্তাহখানেক হলো ঢাকা ফিরেছে। ওদের বাসায় গিয়ে নূরজাহান আর মান্নানের মুখে শুনলাম ওদের জীবনে ঘটে যাওয়া কিছু লোমহর্ষক কাহিনী। চাটগাঁর ও আর নিজাম রোডে ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অফিস ও রেস্ট হাউস। মান্নানরা সপরিবারে ওখানে ছিল। 26শে মার্চ সকালে বাই রোডে গাড়িতে ওদের ঢাকা পথে রওনা হওয়ার কথা, কিন্তু 25শে মার্চ রাতে মান্নানের বন্ধু আরেক ইঞ্জিনিয়ার জামান সাহেবের ফোনে ঢাকায় তার স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে ঢাকার গোলমালের কথা জানতে পারেন। পরে আরও ওর কাছ থেকে খবর পেয়ে ওরা ক্র্যাকডাউনের ব্যাপারটা বুঝতে পারেন। ফলে ওরা চাটগাঁতেই থেকে যেতে বাধ্য হলেন। 26 ও 27 মার্চ অবশ্য মান্নানরা চাটগাঁতে রাস্তায় বের হতে পেরেছিলেন, যদিও 26শে মার্চ রাতে ক্যান্টনমেন্ট থেকে ছোড়া ট্রেসার হাউইয়ের আলো দেখতে পেয়েছিলেন এবং গোলাগুলি শব্দ শুনতে পেয়েছিলেন। ক্যান্টনমেন্টটা ওদের রেস্ট হাউস থেকে বেশি দূর ছিল না। 28 তারিখ সকালে বাঁধল বিপত্তি। রেস্ট হাউসের পিছনে প্রবর্তক সংঘের পাহাড়, সামনে পুলিশের লাইনের পাহাড়। ওই দিন সকালে হঠাৎ প্রবর্তক সংঘের পাহাড়ে পাকিস্তানি সৈন্যরা পজিশন নিয়ে পুলিশ লাইনের দিকে গুলিগোলা শুরু করে। পুলিশরাও ওদের দিকে গুলিগোলা ছুড়তে থাকে। নূরজাহান বলল, সে যে কী অবস্থা আপা! রেস্ট হাউসের মাথার উপর দিয়ে সমানে গুলিগোলা ছুটে যাচ্ছে। ভাবলাম আর রক্ষা নেই, এবার শেষ। ছুটে সবাই দোতলা থেকে নেমে নিচে অফিসের ঘরের মেঝেতে উপুর হয়ে শুয়ে রইলাম।
মাঝে মাঝে উঠে ঘুলগুলি দিয়ে উঁকি মেরে দেখি বেলা 2টা পর্যন্ত এরকমই চললো। 2টার পর মাথার উপর দিয়ে গুলি করছে। তখন মনে হলো আমাদের বাড়িতে নিশ্চয়ই আসবে, আর গুলি ছোটা বন্ধ হলো। তারপর শব্দ শুনে মনে হলো খান সেনারা পাহাড় থেকে নেমে বাড়ি বাড়ি ধাক্কা দিয়ে দরজা ভেঙে সব গুলি করে মারবে। শেষ পর্যন্ত কপাল ভালো, ওরা আর আসেনি। 3টার দিকে সব শান্ত হতে আমরা ঠিক করলাম এখানে আর নয়, যে করেই হোক নন্দনকাননে বাঁকা সাহেবের বাড়িতে গিয়ে উঠতে হবে। সদর রাস্তা দিয়ে যাওয়ার রিস্কি, তাই ঠিক করলাম ডান দিকে এলিট পেন্টের মালিকের বাড়ি পাশ দিয়ে যে গলি আছে ওই দিক দিয়ে লুকিয়ে ছাপিয়ে যেতে হবে। খানিক দূর যেতেই একটা বাড়িতে দেখি এক দম্পতি বারান্দায় দাঁড়িয়ে। আমাদেরকে দেখে গলিতে নেমে এলেন। আমরা এদিক দিয়ে নন্দনকানন যাওয়ার চেষ্টা করছি শুনে বলেন, পাগল হয়েছেন? নন্দনকানন পৌঁছাতেই পারবেন না, পাকসেনারা সব জায়গায় টহল দিচ্ছে, একবার দেখতে পেলে আর রক্ষে নেই। তার চেয়ে আমাদের বাসায় থাকুন। সম্পূর্ণ অপরিচিত এক দম্পতির এইরকম আন্তরিক ব্যবহারে খুবই মুগ্ধ হলাম। পরে জেনেছিলাম ভদ্রলোকের নাম আব্দুল হাই, আমাদের জবেদা খানম আপার ভাই। ওদের বাসায় 4-5 দিন ছিলাম। তারপর 30 তারিখ দুপুরের পর বম্বিং হলো। আমরাও বাসা জানালা দিয়ে দূরের আকাশে পরিষ্কার প্লেনগুলো দেখতে পেলাম। ওদের বাসায় 4-5 দিন থাকার পর আমরা আবার রেস্ট হাউসেই ফিরে গেলাম। স্বাধীন বাংলা বেতার শুনতে পেয়েছিলে? প্রথম কবে শুনেছিলে? 26 তারিখ রাতেই। জামান সাহেবের রেডিও ছিল, উনি ঘোরাতে ঘোরাতে হঠাৎ পেয়ে যান। তারপর রোজই শুনতাম। আমাদের ঘরে বসে থাকা ছাড়া তো আর কোনো কাজ ছিল না, তাই রেডিওটাই শোনা হতো বেশি। আকাশবাণী, বিবিসি, রেডিও অস্ট্রেলিয়া, স্বাধীন বাংলা বেতার সবই শুনতাম। তবে 30 তারিখে বম্বিংয়ের পর 3-4 দিন স্বাধীন বাংলা বেতার শুনতে পাইনি। এরপর যখন চাঁদগা ঢাকা প্লেন সার্ভিস শুরু হলো তখন প্লেনে সিট পাওয়ার চেষ্টা করতে লাগলাম। 2 সপ্তাহ পর সিট পেয়ে এই তো গেল সপ্তাহে ঢাকা এসেছি। এই 2 সপ্তাহ কী করলাম জানেন? সকালে কারফিউ উঠলে নাস্তা খেয়েই ছেলে মেয়ে বোচকাবুচকি নিয়ে এয়ারপোর্টে যেতাম, ফিরতাম বিকালে কারফিউ শুরু হওয়ার আগে। বলো কি দুপুরের খাওয়া দাওয়া? প্রথম দিনের পর থেকে স্যান্ডউইচ, ফ্লাক্সের চা, পানি এসব নিয়ে যেতাম। কেন সারাদিন বসে থাকতে হতো কেন? প্লেনে মিলিটারি লোক আগে সিট পেত, অল্প কটা সিট সিভিলিয়ানদের দেওয়া হতো। এয়ারপোর্টে গিয়ে লাইন করে দাঁড়াতে হতো, তবে সব কটা সিভিলিয়ানদের দেবে এরকম কোনো স্থিরতা ছিল না, আর লাইন ছিল লম্বা। পতেঙ্গা এয়ারপোর্টের লাউঞ্জে বসে বসে অপেক্ষা করবার সময় একটা সাংঘাতিক দৃশ্য নূরজাহান এবং নিশ্চয়ই বাকি সবারও চোখে পড়তো। সবাই সেটা না দেখার ভান করত। এখন বলতে নূরজাহান শিউরে উঠল। একদিন হঠাৎ দেখি বেশ দূরে একটা দোতলা বিল্ডিংয়ের সামনে ট্রাক থেকে লোক নেমে লাইন করে ভেতরে ঢুকছে। ট্রাকের সামনে মেশিন গান হাতে মিলিটারি দাঁড়িয়ে। দোতলা জানালা খোলা ছিল। জানালা দিয়ে দেখতে পেলাম ভিতরে খানসেনারা চাবুক দিয়ে লোকগুলোকে মারছে। বলো কি, চিৎকার শুনতে পেয়েছিলে? না, বিল্ডিংগুলো বেশ দূরে ছিল, তবে মাঝখানটা ফাঁকা মাঠ বলে দেখা যেত। ঘরের মধ্যে জানালাগুলো ওরা বন্ধ করে নেওয়ারও দরকার মনে করতো না। দিনের বেলা রোদের আলোতে এত দূর থেকে ঘরের ভেতর সব দেখা যেত। দূর বলে চিৎকার শুনতে পাইনি, তবে চাবুকের উঠানামা বুঝতে পারতাম। রোজ রোজ ট্রাকে করে লোক নিয়ে আসতো। যে কয়দিন এয়ারপোর্টে বসে থেকেছি প্রায় রোজই দেখেছি। যা ভয় লাগতো আপা, গায়ের লোম খাড়া হয়ে যেত ভয়। কিন্তু কি করব, না দেখার ভান করে বসে থাকতাম, আবার ওদিকে না তাকিয়েও পারতাম না।